আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের চতুর্থ পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে। আমি যতই বলি না কেন, চিন্তা নেই, সামনে যা হবে দেখা যাবে। কিন্তু তারপর আমার অনেক টেনশন হচ্ছে। গাড়ি চালাতে চালাতে কথাগুলো ভাবছিলাম। গাড়ি নিয়ে অনুদের কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখনই সামনে কিছু একটা দেখে গাড়ি ব্রেক কষে দাঁড় করালাম। সামনের দিকে তাকিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল। এরা দুজন এখানে কি করছে? আসলে সামনে অনু আর ঈশান দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। একসাথে দাঁড়িয়ে ফুচকা খেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওরা তো একে অপরকে খাইয়ে দিচ্ছে। ওরা একে অপরকে খাইয়ে দিচ্ছে কেন? এক মিনিট, ওরা আবার একে অপরের সাথে প্রেম করার চেষ্টা করছে না তো? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। একটা সামাল দিতে আমার অবস্থা কাহিল, আবার আরেকটা না, পানি বেশি দূর গড়ানোর আগেই থামাতে হবে। কথাগুলো ভেবে আমি গাড়ি থেকে নেমে ওদের কাছে গিয়ে দাঁড়ালাম। ঈশান একটা ফুচকা হাতে নিয়ে বলে, কি রে, হাঁ কর, এটা অনেক বড় ফুচকা, নে জলদি নে, টক তো সব পড়ে গেল। অনু ফুচকার জন্য হাঁ করে ঈশানের পিছনের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফুচকাটা মুখে নিচ্ছে না। ঈশান বলে, আজব তো, হাঁ করে ওভাবে আমার পিছনে কি দেখছিস? ঈশান এক নাগারে কথা বলেই যাচ্ছে। এদিকে অনু ঈশানের পিছনে আমাকে দেখে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঈশান যখন দেখলো অনু হাঁ করে ওর পিছনের দিকে তাকিয়ে আছে, তখন ঈশান পিছে ঘুরে দেখে আমি রেগে ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়ে আছি। ঈশান আমাকে দেখে চমকে গিয়ে ওর হাতে থাকা ফুচকাটা টুপ করে নিজের মুখে ভরে নিল। একটা হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখ ভর্তি ফুচকা থাকায় সেটা সফল হলো না। আমি বললাম, তোরা দুজন ক্লাস বাদ দিয়ে এখানে কি করছিস? আনু বলে, ইয়ে মানে ভাইয়া ফুচকা খাচ্ছি। ঈশান বলে, আসলে ঈশান ঝালের জন্য ভালো করে কথা বলতে পারছে না। যে ফুচকাটা মুখে ভরে নিয়েছে, আসলে সেই ফুচকাটা অনুর জন্য ঝাল বেশি দিয়ে বানানো ছিল। আমি বললাম, তুই আবার এমন করছিস কেন? কথা বলতে কেউ নিষেধ করেছে? এতক্ষণ তো ভালোই মুখে পপকর্ন ফুটছিল। ঈশান বলে, আসলে কি বলো তো নীল ভাই, এখন আমাদের ক্লাস নেই তো, তাই ভাবলাম আমরা দুজন মিলে ফুচকা খেয়ে আসি, এই জন্য আর কি এখানে আসা, তাই না অনু? বল নীল ভাইকে। অনু বলে, হ্যাঁ ভাইয়া, ঈশান ভাইয়া ঠিকই বলছে, আমাদের ক্লাস নেই তাই এখানে এসে ফুচকা খাচ্ছি, তুমিও খাও না, অনেক টেস্ট এখানকার ফুচকা। মামা, আমার ভাইয়াকে 1 প্লেট ফুচকা দেন, টাকা আমি দেব। কথাটা বলে অনু মনে মনে বলে, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, মনে থাকলে আর কখনো এভাবে রাস্তায় দাঁড়িয়ে ঈশানের সাথে ফুচকা খাবো না, পরের বার থেকে মাস্ক পরে বেরোবো। আমি বললাম, না থাক, আমি ফুচকা খাই না। অনু, আমাকে দেখে ঈশান তোর ভাই হয়ে গেল? এতক্ষণ তো ভালোই তোকে খাইয়ে দিচ্ছিল, তা তোর হাতে কি হয়েছে? বাসায় রেখে এসেছিস? ঈশান মনে মনে বলে, এই রে, এবার মনে হয় বড়সড় একটা কেস খাবো। আমি বললাম, আজকে যা হয়েছে, এরপর যদি তোদের দুজনকে একসাথে দেখি তাহলে খবর আছে। মন দিয়ে পড়াশোনা করবি, নয়তো ঈশান রাতুলকে বলে পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে দিতে বলবো। আর তুই, অনুকে উদ্দেশ্য করে বললাম, এত শীঘ্রই নিশ্চয়ই বিয়ে করার ইচ্ছে নেই, তাই বলছি সময় থাকতে ভালো হয়ে যা, গাড়িতে গিয়ে বস, এখন আমার সাথে বাসায় যাবি। ঈশান বলে, ইয়ে মানে নীল ভাই। আমি বললাম, কি, অনুকে লাগবে ফুচকা খাওয়ার জন্য? ঈশান বলে, না, বলছি যে বিলটা দিয়ে দাও না গো, বুঝোই তো বেকার মানুষ, টাকা কই পাবো। কথাটা বলে প্লেটে অবশিষ্ট থাকা ফুচকাটা মুখে দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়ে ওখান থেকে চলে গেল। আমি ফুচকার বিল দিয়ে অনুকে নিয়ে বাসায় চলে আসলাম। 1 সপ্তাহ হলো বাবা অসুস্থ, তাই এখন আমাকে অফিসে যেতে হচ্ছে। আমি রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। কিন্তু আমি জানতেও পারলাম না 4টি চোখ আমাকে খুব নিখুঁতভাবে ফলো করছে। তারা আর কেউ নয়, অনু আর ঈশান। আসলে ওরা রাতে প্ল্যান করেছে যে আমাকে ফলো করবে। যদি দেখে কোনো মেয়ের সাথে আমি খুব বেশি কথা বলছি বা মেয়েটি দেখতে শুনতে ভালো, তাহলে ওরা নিজের জান প্রাণ দিয়ে হলেও ওই মেয়ের সাথে আমার প্রেম করিয়ে দেবে। তারপর যখন প্রেমটা মাখো হবে, তখন ওরাও আমাকে ব্ল্যাকমেল করবে। ওরা সাইকেল নিয়ে আমার পিছু করছে। ঈশান সাইকেল চালাচ্ছে আর অনু ঈশানের কোমর ধরে পিছনে বসে আছে। অনু বলে, আরে কি করছিস কি, আরো জোরে চালা, ভাইয়ের গাড়ি তো অনেক দূরে চলে গেল। ঈশান বলে, অনু, এটা উড়োপ্লেন নয় যে 1 মিনিটেই চলে যাবে, এটা হলো বাইসাইকেল, আমি পা দিয়ে এটা চালাচ্ছি আর তুই পিছনে বসে আছিস, আমার কি এসব চালানোর অভ্যাস আছে নাকি? অনু বলে, তোকে আগেই বলেছিলাম যে বাইক নিয়ে আয়, তাহলে ভালো হবে, কিন্তু তুই কি করলি, বাইক না এনে নিয়ে এলি বাইসাইকেল, এখন ঠেলা বোঝ। ঈশান বলে, আরে বাইক নিয়ে ভাইয়া তো কোথায় যেন গেছে, আর ওইটা ভাইয়ার বাইক, তাই ভাইয়া নিয়ে গেছে, আমার বাইক নাকি যে যখন তখন নিয়ে চলে আসবো? এভাবে ঝগড়া করতে করতে ওরা অবশেষে আমার অফিসের সামনে আসলো। ওরা আসার অনেক আগেই আমি অফিসে চলে এসেছি। ঈশান বলে, নে চলে এসেছি, এখন তাহলে মিশন শুরু করা যাক। মিশন হলো নীল ভাইয়ার বউ খোঁজা। এদিকে রুবি আমার কেবিনের দরজার কাছে এসে বলে, মে আই কাম ইন স্যার? আমি বললাম, ইয়েস কাম। রুবি একটা ফাইল নিয়ে কেবিনে ঢুকে মাথা উঁচু করে কিছু বলতে যাবে, তখনই দেখে আমি ওর বসের চেয়ারে বসে আছি। রুবি অবাক হয়ে বলে, আপনি? আমি বললাম, আমি। এটা এত অবাক হওয়ার কি আছে? এভাবে হাঁ করে না থেকে ফাইলে কি সমস্যা হয়েছে সেটা দেখান, আর বাহিরে গিয়ে ম্যানেজার সাহেবকে বলুন আমি ডেকেছি। রুবি মনে মনে বলে, বস হতে না হতেই আমার উপর হুকুম করা শুরু, পাশেই তো টেলিফোন রাখা আছে, ওতেই তো ফোন করে ম্যানেজার সাহেবকে ডাকা যায়, সেটা না করে এখন আমাকে খাটানোর প্ল্যান করছে। সব বুঝতে পারছি আমি। কথাগুলো মনে মনে বলে যেই না বেরোতে যাবে, তখনই আমি ডেকে বললাম, শুনুন, আপনাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, ওখানে একটা সাইডে আমাদের কোম্পানির কাজ চলছে, ওখানে আমার সাথে আপনাকে যেতে হবে, সো হাতের কাজ শেষ করে নিন। রুবি ভুরু কুচকে বলে, কই, আমাকে তো এই ব্যাপারে আগে কেউ বলেনি, ম্যানেজার সাহেবও তো বললো না যে আপনার সাথে যেতে হবে।
আমি বললাম, এই অফিসের বস তুমি নাকি আমি যখন বলছি তোমাকে যেতে হবে তখন যেতে হবে। তুমি নিশ্চয়ই তোমার চাকরিটাকে অনেক ভালোবাসো, সো এটা হারাতে না চাইলে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। রুবি বলে, সরি স্যার, আমি একটা কথা না বলে পারছি না। আমি কিন্তু কোনো টাকার বিনিময়ে এই চাকরিটা পাইনি। আপনার বাবা আমার সব সার্টিফিকেট দেখে আমার যোগ্যতা অনুযায়ী এই চাকরিটা আমাকে দিয়েছে, তাই আপনি আমাকে চাকরি নেওয়ার ভয় একদম দেখাবেন না। যদি কোনো কাজ থাকে তাহলে আমি নিশ্চয়ই যাব, কেননা আমি কাজ থেকে কখনো পিছু হটি না। সেটা আপনি না জানলেও আপনার বাবা ঠিকই জানে। এখন আমি আসি। এই বলে রুবি চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি, একটা মেয়ের এতটা আত্মসম্মান কিভাবে হয়। কেমন শক্ত হয়ে কথাগুলো বলল, অন্য কোনো মেয়ের মতো মোটেও ন্যাকামি নয়। ভালো, এটা ভেবে আবার বিড়বিড় করে বললাম, না না নীল, এসব কি ভাবছিস? ওই মেয়েটার এত বড় কথায় তুই গলে যেতে পারিস না। নিজেকে বুঝিয়ে আমি কাজে মন দিলাম। এদিকে অনু আর ঈশান সেই কখন থেকে অফিসের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কোনো খবর নেই। ওদের কাছে আইডি কার্ডও নেই যে ভিতরে প্রবেশ করবে। গার্ড তো আইডি কার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেয় না। যদিও ওরা আমার রিলেটিভ হিসেবে আসতেই পারে, কিন্তু এভাবে গেলে তো আমার কাছে ধরা পড়ে যাবে। তাই কোনো উপায় না পেয়ে গেটের বাইরে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। অনু বলে, তোর কি মনে হয় নীলভাই বাইরে বের হবে? ঈশান বলে, হ্যাঁ আমি জানি, গাধি একটা। আমি যদি জানতাম তাহলে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সাথে বাদাম খেতাম? যত সব আজগুবি কথাবার্তা। অনু বলে, এই কথায় কথায় আমাকে মোটেও গাদি বলবি না, ওকে? আসলে তোর সাথে কথা বলাই বেকার, তুই তেরামি করে কথা বলিস। এটা বলে অনু আবার বলে, ও মাগো, ওটা কি? ঈশান বলে, কি রে, অমন করছিস কেন? দিনের বেলায় চাঁদ দেখে ফেলেছিস নাকি? অনু বলে, সবসময় তো আমাকে গাধি বলিস, আরে গাদা পিছনে তাকিয়ে দেখ, তাহলে তুইও বিনে টিকিটে স্টক করবি। অনুর কথা ঈশান পিছনে তাকিয়ে দেখলো আমি আর রুবি একসাথে গাড়িতে উঠছি। এটা দেখে তো সত্যি ঈশানের অবস্থা টাইট। ঈশান বলে, আরে এটা ওই মেয়েটা না যে ওই দিন তোদের বাড়িতে এসেছিল? অনু বলে, ইনিই তো রুবি আপু। তাহলে এর সাথে নীল ভাই তলে তলে সেটিং করছে, আর আমরা করলেই দোষ? ঈশান বলে, চল ওদের ফলো করি, দেখি কোথায় যায়। প্রথমে ভিডিও করব, তারপর সরাসরি সামনে গিয়ে চেপে ধরবো। যদি অস্বীকার করে তাহলে ভিডিও দেখাবো। নিজে প্রেম করে বেড়ায় আর ঋষিদের মতো আমাদের জ্ঞান দেয়। আজকে জ্ঞান কাকে বলে সেটা দেখাবো। এদিকে আমি আর রুবি গাড়িতে বসে বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে যেতেই ঈশান আর অনু আমাদের পিছু নিল। কিন্তু সাইকেল কি আর গাড়ির সাথে পাল্লা দিয়ে চলতে পারে? তখন তো ওরা আমার অফিস চিনত, তাই আসতে সমস্যা হয়নি। কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তো আর জানে না। কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি ওদের চোখের আড়াল হয়ে গেল। এদিকে আমার গাড়ি দেখতে না পেয়ে ঈশান বলে, যা, গাড়িটা কোথায় গেল? হারিয়ে ফেললাম তো। অনু বলে, সত্যি তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোকে আনতে বলেছিলাম বাইক, নিয়ে এলি বাইসাইকেল, এখন জানবো কি করে ওরা কোথায় গেছে? ঈশান বলে, তাতে কি, কোথায় গেছে সেটা না হয় জানি না, কিন্তু গেছে তো, এটাই সবচেয়ে বড় প্রমাণ। সন্ধ্যায় নীলভাই বাসায় ফিরলে চেপে ধরবো। এখন চল বাসায় যাই, এখন তার ক্যাম্পাসেও যাওয়া যাবে না। এই বলে ওরা রিটার্ন বাসায় ফিরে গেল। এদিকে রুমের বাইরে দাঁড়িয়ে রাতুল বলে, কিরে তোর হলো? আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? পা তো ব্যথা হয়ে গেল। মাহি বলে, আর একটু 5 মিনিট। রাতুল বলে, 5 মিনিট করতে করতে তো পুরো 1.5 ঘন্টা হয়ে গেল। বলছে আজকে কি তোর শাড়ি পরা হবে নাকি আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো? আসলে আমি আজকে মাহি আর রাতুলের বিয়ে উপলক্ষে পুরো একটা দিনের জন্য একটা রুম বুক করে দিয়েছি। মাহিকেও বাসা থেকে আমি বের করে এনেছি, তারপর মাহিকে রাতুলের সাথে বুক করা রুমে পাঠিয়ে দিয়েছি। মাহি আসার সময় চুরি করে ব্যাগের মধ্যে করে একটা শাড়ি সহ যাবতীয় দরকারি জিনিস এনেছে। যতই হোক বিয়ের পরে আজকে ওদের প্রথম ডেট, তাই শাড়ি না পরলে হয় নাকি? এই জন্যই ও সেই কখন থেকে শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পরতে পারছে না। অবশেষে বহু কষ্টে শাড়িটা পরে দরজা খুলে বলে, হয়ে গেছে, এবার ভিতরে আসুন। রাতুল রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে বলে, এতক্ষণ লাগে? সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, তার কোনো হিসাব আছে? লোকে কি ভাবছিল বলতো? মাহি কিছু বলছে না, শুধু লজ্জা লজ্জা মুখ করে নিচের দিকে তাকিয়ে আছে। শাড়ির আঁচলের এক কোণা হাতের আঙ্গুলে পেঁচাচ্ছে আর মিটিমিটি হাসছে। রাতুল বলে, কি হলো, কথা বলছিস না কেন? এভাবে লজ্জা পাওয়ার কি আছে? আজব তো, আমি কি তোর অচেনা কেউ নাকি যে আমাকে দেখে এমন লজ্জা পেতে হবে? আচ্ছা শোন, যেটা হওয়ার সেটা হয়েই গেছে, এখন মন দিয়ে পড়তে হবে, ভালো রেজাল্ট করে দাদুর মন জয় করে আমাদের বিয়ের কথাটা বলতে হবে, বুঝেছিস? মাহি বলে, ধুর, আপনি সত্যি কেমন যেন। আজকের দিনে কেউ এসব কথা বলে? আজকে অন্য কথা বলে। সব কিছুই কি আমাকে শিখিয়ে দিতে হবে নাকি? রাতুল বলে, অন্য কথা আবার কি? আর এভাবে ঘটা করে শাড়ি পরারই বা কি আছে? আজব তো। শর্ত সামনে থেকে কালকের টেনশনে সারা রাত ঘুম হয়নি, এখন আমি একটু ঘুমাবো। এই বলতে বলতে বিছানার উপর শুয়ে পড়ল রাতুল। মাহি অবাক হয়ে বলে, আপনি এখানে ঘুমোতে এসেছেন? আমি এত কষ্ট করে আপনার জন্য শাড়ি পরলাম, আর আপনি একবারও বললেন না যে কেমন হয়েছে? মন খারাপ করে একরাশ অভিমান নিয়ে বলল মাহি। রাতুল বলে, আজব তো, আমি আবার কখন তোকে বললাম শাড়ি পরতে? এত বকবক না করে চুপ করে এখানে এসে ঘুমাতো, আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছে। মাহি বলে, রাতুল, আমি কিন্তু এখান থেকে চলে যাব, ছলছল চোখে বলল মাহি। রাতুল বলে, চলে যাবি? আচ্ছা, একা যেতে পারবি তো? যদি না পারিস তাহলে ঈশানের নাম্বার আছেই তো তোর কাছে, ওকে ফোন করিস, ও তোকে দিয়ে আসবে। কিন্তু নীলকে আবার ফোন করিস না, ও কিন্তু অফিসে। আর হ্যাঁ, যাওয়ার আগে ওই জানালার পর্দাটা একটু দিয়ে যাস, রোদ এসে চোখে পড়ছে। আর হ্যাঁ, দরজাটাও দিয়ে যাস, আমি এখন একটু ঘুমাবো। নীল এত টাকা দিয়ে রুমটা বুক করলো, যদি দুজনেই চলে যায় তাহলে টাকাগুলো নষ্ট হবে। তুই বরং যা, আমি একটা লম্বা ঘুম দিয়ে রাতের দিকে চলে যাব, ওকে? চোখের উপর হাত রেখে চোখ দুটি বন্ধ রেখে বলল রাতুল। রাতুলের কথা শুনে রাগে দুঃখে মাহির কান্না পাচ্ছে। মাহি মনে মনে বলে, এমন কেন লোকটা? এত কষ্ট করে ওনার জন্য শাড়ি পরলাম, উনি একবার ফিরেও চাইলো না?
কেমন নির্দ্বিধায় চলে যেতে বলল। একটা বারও বলল না এই পাগলি কোথায় যাবি, তুই তো আমার বউ, সবসময় আমার বুকের মধ্যে থাকবি। কিন্তু না, বলল না, কেমন ঘুমোচ্ছে দেখো। মাহির দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল অভিমানে, ভেবে নিল সত্যি চলে যাবে। দরজা পর্যন্ত গিয়ে বন্ধ দরজার ছিটকানি খুলতে গিয়ে কি মনে করে আর খুলল না। ফিরে এসে খোলা জানালার পাশে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। একদিকে কাঁদছে, অন্যদিকে দু হাত দিয়ে চোখের পানি মুছছে। তখনই টের পেল একজোড়া ঠান্ডা হাত ওর শাড়ি ভেদ করে খোলা পেট চেপে ধরেছে। কাঁধে কারোর গরম নিঃশ্বাস পড়ছে, সাথে শুকনো ঠোঁটের আনাগোনা। কারোর শক্তপোক্ত বুকে মায়ের পিঠ একেবারে শক্ত করে ঠেসে গেছে। মাহি বুঝতে পারলো এটা রাতুল, কেননা এই বন্ধ রুমে মাহি আর রাতুল ছাড়া অন্য কেউ নেই। নিজেকে রাতুলের বাহু ডোর থেকে সরাতে চাইলে রাতুল আরো শক্ত করে মাহির পেট চেপে ধরে নিজের সাথে আটকে রাখে। রাতুল নেশা ভরা কণ্ঠে বলে, এতই সহজ আমার কাছ থেকে ছাড়া পাওয়া? যতই হোক আমার একমাত্র বউ বলে কথা। যদি এই দরজার বাহিরে এক পা রাখতে তাহলে পা কেটে হাতে ধরিয়ে দিতাম। কত বড় সাহস বরকে রেখে একা চলে যাওয়া। মাহি বলে, যাবই তো, আপনি শুধু আমাকে কষ্ট দেন, কাঁদান শুধু। মাহির কথা শুনে নিঃশব্দে হাসলো রাতুল। মাহির ঘাড়ে গভীর একটা চুমু দিয়ে বলে, আর কষ্ট দেব না। একটা কথা কি বলো তো, অনেক বেশি আদর করার আগে একটু কাঁদিয়ে নিতে হয়, নয়তো আদর হজম করতে পারবি না, শেষে বদহজম হয়ে যাবে। কথাগুলো মাহির কানে বলে টুপ করে কানে একটা চুমু দিল রাতুল। মাহি বলে, ছি কিসব কথা বলছেন, লজ্জা নেই আপনার? রাতুল বলে, নেই তো, সবার লজ্জা লাগে বলেই তো সবাই বাসর রাত করে, কিন্তু আমার লজ্জা নেই, তাই বাসর দিনে করব। কথাটা বলে একটানে মাহিকে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নিল। মাহি লজ্জায় রাতুলের বুকে নিজের মুখ গুজল। মাহিকে কোলে নিয়ে রাতুল বলে, ভাই নীল, তোর টাকাগুলো কিন্তু আমি মোটেও নষ্ট হতে দিচ্ছি না। এই বলে রাতুল মাহিকে বিছানার উপর শুইয়ে দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। মাহি বলে, আরে কি করছেন? রাতুল বলে, কেন, যে জন্য এই রুমটা বুক করেছি, যে জন্য তুই এত সুন্দর করে সাজলি। মাহি বলে, আমি আবার কিসের জন্য সাজলাম, আমি তো আপনার জন্য সেজেছি। রাতুল বলে, আমি তো জানি আমার বউটা আমার জন্য সেজেছে, কিন্তু এখন যে আমার বউটাকে দেখে আদর করতে ইচ্ছে করছে, তার কি হবে? রাতুলের কথা শুনে মাহি লজ্জায় চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। রাতুল মুচকি হেসে মায়ের কপালে চুমু খেয়ে বলে, আজ আমি তোকে অনেক ভালোবাসবো। যে ভালোবাসার জন্য তুই এতদিন ছটফট করেছিস, সেই ভালোবাসা আজ কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। মাহি বলে, একদিনের জন্য নয়, আমার যে সারা জীবনের জন্য আপনার ভালোবাসা চাই। রাতুল বলে, পাগলি একটা, সারা জীবন তোর হয়ে থাকবো বলেই তো তোকে বিয়ে করলাম। মাহি বলে, আমি কিন্তু এখন থেকে আপনার বউ, তাই আমাকে তুই বলা চলবে না। রাতুল বলে, ওরে বাবা, তাহলে কি বলে সম্বোধন করব? আপনি? মাহি বলে, ভালো হবে না বলে দিচ্ছি। রাতুল মাহিকে জড়িয়ে ধরে হেসে ওঠে। রাতুল বলে, আচ্ছা ঠিক আছে, আমার বউটাকে না হয় তুমি করে বলবো। দেখ, ও সরি। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে এমনি অনেক লেট হয়ে গেছে, আর পারছি না নিজেকে ধরে রাখতে। এখন আর কোনো কথা নয়, এখন শুধু ভালোবাসা। এই বলে মাহির কোমর ধরে আরো কাছে টেনে নিল। মাহির বুক থেকে আঁচলটা সরিয়ে ওর বুকে মুখ গুজে দিল। মাহি লজ্জায় চোখ বন্ধ করে নিল। রাতুল মাহির সারা মুখে ছোট ছোট কিস করতে লাগলো। রাতুলের হাত ব্যস্ত মাহির শাড়ি খুলতে। একসময় কোমরে পেঁচিয়ে থাকা অবশিষ্ট শাড়িটা খুলে ফেললো রাতুল। মাহির উন্মুক্ত পেটে চুমো খেয়ে ওর নাভিতে গভীর চুমো দিল রাতুল। এদিকে মাহি রাতুলের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। ভালোবাসার ছোঁয়ায় যে এত সুখ তা আগে জানতো না মাহি। একসময় দুজনে সঙ্গমে লিপ্ত হলো। এদিকে আমাদের কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কাজ শেষ করে আমরা দুজন রওনা দিলাম। রবি আমার সাথে গাড়িতে পাশের সিটে বসেছিল, গাড়ির কাছে নামিয়ে বাহিরের দৃশ্য দেখছিল। গাড়ি আমি চালাচ্ছিলাম। বাইরের ঠান্ডা হাওয়া এসে চোখে মুখে ঝাপটা দিয়ে যাচ্ছে দুজনেরই। আমি বললাম, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, জানালাটা দিয়ে দাও, নয়তো ঠান্ডা লেগে যাবে, আর একবার জ্বর আসলে অফিসের এত কাজ একটাও করা হবে না। রবি বলে, আরে ঠান্ডা লাগবে না, আমার এসবে অভ্যাস আছে, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি বললাম, ও ম্যাডাম, আমি আপনার কথা বলিনি, আমি আমার কথা বলছি। জানালা খোলা থাকায় হাওয়া এসে আমার গায়েও লাগছে, এই জন্য বললাম বন্ধ করতে। আমার খেয়ে কাজ নেই, ওনার কথা ভাবতে যাব। কিছুটা তাচ্ছিল্যের সুরে বললাম। আমার কথায় রুবি খুব কষ্ট পায়। রুবি মনে মনে বলে, এই লোকটা এমন কেন, কথায় কথায় শুধু ঝগড়া করে, একটু ভালো করে কথা বললে কি হতো। কথাগুলো ভেবে রুবি রেগে জানালা বন্ধ না করে আরো বেশি করে খুলে দিল। এতে যদিও ঠান্ডা লাগছে, তবে শীতের চেয়ে এখানে রাগটাই আগে প্রকাশ পাচ্ছে। এটা দেখে আমার রাগ আরো বেড়ে গেল। মেয়েটা শীতে কাঁপছে, তবু জানালা বন্ধ করবে না। আমি গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করালাম। তারপর আমি ওকে কিছু না বলে জানালা বন্ধ করতে গিয়ে বাঁধলো বিপত্তি। আমি যখন জানালা বন্ধ করতে গেলাম, তখনই রবি আমাকে বাধা দিতে আসতেই হঠাৎ ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া ছুঁয়ে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধান মাত্র, এমন কিছু হবে আমি কল্পনাও করিনি। রুবির লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে আছে। আমি তো হতভ্রম হয়ে ওর দিকে তাকিয়ে আছি। এটা কি হয়ে গেল, মেয়েটা আমাকে কি ভাবছে? আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, সরি, আসলে এটা আমি ইচ্ছে করে করিনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না। এতক্ষণে রুবির রাগ আমার উপর ফেটে পড়ল। রুবি বলে, একদম অজুহাত দেখাবেন না, এটা আপনি ইচ্ছে করে করেছেন। যখনই পাশে একটা মেয়েকে পেয়ে গেলেন, সুযোগ আর হাতছাড়া করতে চাইলেন না, অমনি সুযোগে সদ্ব্যবহার করে দিলেন। আপনার মতো ছেলেদেরকে না আমি চিনি। ওর কথাগুলো শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। মেয়েটা বলে কি, ওর কথায় আমার মাথায় রক্ত উঠে গেল। দোষ না করেও দোষী, ঠিক আছে, তাহলে এখন স্বইচ্ছে দোষটা করব। এই ভেবে আমি তৎক্ষণাৎ রুবির চুলের মুঠি ধরে আমার দিকে ঘুরিয়ে বললাম,
আমি ইচ্ছে করে করেছি তাই না? ঠিক আছে, এখন দেখ ইচ্ছে করে করলে কিভাবে করে। এই বলে টুপ করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম, অন্য হাতে হ্যাঁচকা টান দিয়ে আমার কোলের উপর নিয়ে আসলাম। এক হাতে চুলের মুঠি শক্ত করে ধরে রেখেছি, অন্য হাতে কোমর শক্ত করে ধরে বুকের সাথে চেপে ধরে আছি। রুবির ঠোঁট পিষ্ট হচ্ছে আমার দুই ঠোঁটের মাঝে, মাঝে মাঝে খুব জোরে জোরে কামড় দিচ্ছি। ওর কোমরে থাকা আমার হাত ওর সর্বাঙ্গে বিচরণ করছে। আমার এরকম আক্রমণে কিছুক্ষণের জন্য বিহ্বল হয়ে পড়েছিল। সে বুঝতে পারেনি এমন কিছু হবে ওর সাথে। রুবি হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না, কারণ আমার শক্তির কাছে রুবি কিছুই না। এভাবে অনেকটা সময় কেটে গেল। হঠাৎ আমি ওকে ছেড়ে দিলাম। আমি ছাড়তে ও জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি ঠোঁট উল্টো হাতে মুছে বললাম, নিজের ইচ্ছায় করলে এমন করে করতাম। এদিকে আমি খেয়ালই করিনি রুবি কান্না করছে। রুবি এখনো আমার কোলে বসে আছে, আমি ওর কোমর দু হাতে জড়িয়ে আছি। চোখের পানি টপ টপ করে আমার বুকে পড়ছে। সে কান্না করতে করতে বলে, ছি, আপনি এতটা খারাপ আমি ভাবতে পারিনি। সামান্য একটা কথা নিয়ে আপনি আমার এত বড় ক্ষতি করলেন। জানেন আপনি কি করেছেন আমার সাথে? এখন আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আমি বললাম, কেন? এখানে মরতে যাওয়ার কি আছে? আমি তো তেমন কিছুই করিনি, শুধু কিস করেছি। রুবি বলে, আপনি শুধু কিস করেছেন আর কিছুই করেননি? কি করার বাকি রেখেছেন বলুন তো? আপনার একটা হাত আমার শরীরের কোন জায়গাটা বাকি রেখেছে স্পর্শ না করে? এরপরেও বলছেন আপনি কিছু করেননি, আমি নিজেকে শেষ করে দেব। এ বলে নামতে গেল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কোথায় যাচ্ছ? রুবি বলে, জাহান্নামে, ছাড়ুন আমাকে নামতে দিন। আমি বললাম, পাগল হলে? এত রাতে এই নির্জন জায়গায় কোথায় যাবে তুমি? কোনো বিপদ হলে? রুবি বলে, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার সাথে থেকেও তো নিজেকে রক্ষা করতে পারলাম না, আবার কিছু করবেন না যে তার কোনো গ্যারান্টি আছে? আমি মুচকি এসে বললাম, তুমি একদম ঠিক ভেবেছ। আমার মনের কথাটা কিভাবে বুঝলে? তোমাকে ছুঁয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোমাকে যে আমি আরো কাছে চাই, তবে এভাবে না, অন্যভাবে। আমার কথা শুনে রুবি ভয় পেয়ে গেল। রুবি কাপা কাপা গলায় বলে, ও অন্যভাবে মানে কি বলতে চাইছেন আপনি? আমি আবার মুচকি হাসি দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, তোমাকে ছোঁয়ার পর থেকে তুমি আমার হয়ে গেছো। তোমার উপর এখন আমার অধিকার, তুমি চাইলেও মরতে পারবে না। এখন এই মুহূর্তে আমি তোমার দায়িত্ব নেব। রুবি আমার চোখের দিকে তাকিয়ে বলে, কি বলছেন আপনি? আমার মাথায় ঢুকছে না। আমি বললাম, মানে খুব সোজা, এখন এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবে? আমার কথা শুনে রুবি অবাক হয়ে গেল। আমার কথা যেন ওর মাথার উপর দিয়ে গেল। তারপরও নিজেকে সামলে বলে, কি কথা? আমি বললাম, তুমি আমাকে বিশ্বাস করো? রুবি বলে, এ কথা কেন জিজ্ঞেস করছেন? আমি বললাম, তোমাকে আমি বিয়ে করব। তুমি যদি আমার উপর বিশ্বাসই রাখতে না পারো, তাহলে তো বিয়ে করে কোনো লাভ হবে না। বিয়ের আগে একে অপরের প্রতি বিশ্বাস থাকা জরুরি। রুবি বলে, আপনি কি বলছেন? ভেবেচিন্তে বলছেন তো? দেখুন, আমি গরিব ঘরের মেয়ে, আপনার মতো অত প্রভাবশালী নই। আপনার সাথে আমার যায়? আমি আবার মুচকি হেসে বললাম, ভালোবাসার সম্পর্কের কাছে গরিব ধনী নিতান্তই ছোট। তুমি আমি ঠিক থাকলে কেউ কিছু করতে পারবে না। এখন বলো, বিয়ে করবে আমাকে? রুবি এক কথায় বলে দেয়, না। আমি খুব ঠান্ডা গলায় বললাম, বিয়ে না করলে কিন্তু এখানে রেপ করে মেরে ফেলে দেবো, সেটা ভালো হবে? আমার কথা শুনে রুবি ভয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। আমি বললাম, ঠিক আছে, তুমি যখন বিয়ে করতে রাজি হচ্ছ না, তাহলে মনে হয় রেপ করাই ভালো হবে। এই বলে ওর জামার চেন খুলতেই রুবি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না না, এমন কিছু করবেন না, আমি বিয়ে করতে রাজি আছি। আমি মুচকি এসে ওকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। রুবি আমাকে জড়িয়ে ধরে চুপ করে আছে। আমি বললাম, কি হলো? কিছু বলছো না যে? তুমি আমাকে ভালোবাসো না? রুবি বলে, ভালোবাসতে সময় লাগবে তো। আমি বললাম, না, এখন বলো। রুবি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আপনাকে ভালোবাসি, কথা দিন কখনো ছেড়ে যাবেন না। আমি বললাম, কথা দিতে পারি, তবে একটা শর্ত আছে। রুবি বলে, আবার কিসের শর্ত? আমি বললাম, আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। আর? রুবি বলে, আর কি? আমি বললাম, আগে যেমন আমার সাথে ঝগড়া করতে, এখন কিন্তু আর ঝগড়া করতে পারবে না, বুঝেছো ঝগড়াটে বউ? রুবি মুচকি এসে বলে, তুমি না চাইলেও আমি চাই তুমি আমার সাথে ঝগড়া করো। তোমার ঝগড়ার মাঝ থেকে ভালোবাসা খুঁজে নেব আমি। আমি বললাম, ঠিক আছে, এখন চলো বিয়েটা সেরে ফেলি। রুবি বলে, এভাবে চোরের মতো বিয়ে না করে সবাইকে জানিয়ে বিয়ে করলে ভালো হতো না? আমি বললাম, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি হয়তো একটা কথা জানো না, মাহির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। এটা শুনে রুবির মাথায় যেন আসমান ভেঙে পড়লো। মুহূর্তে ওর মনের আশা ভরসা সব উবে গেল। আমি বললাম, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে সব খুলে বলছি। এরপর আমি রুবিকে সব খুলে বললাম। সব শুনে রুবি বুকে একটা হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, উফ, আমি তো ভেবেছিলাম সব শেষ। তার মানে রাতুল আর মাহি একে অপরকে ভালোবাসে। আমি বললাম, শুধু তাই নয়, ওদের বিয়েটাও দিয়ে দিয়েছি। আজ ওরা ফুলসজ্জা করছে, সেই ব্যবস্থা আমি করে দিয়ে এসেছি। রুবি বলে, ওরে বাপরে, এত কিছু হয়ে গেছে। আমি বললাম, ওদের কথা বাদ দাও তো, এদিকে আমাকে দেখো। আমার যে আর তর্স হয়েছে না, চলো না আজ বিয়েটা করে ফেলি, আর তোমাকে মন ভরে আদর করি। রুবি আর আপত্তি করলো না। আমিও খুশি মনে রুবিকে নিয়ে কাজের অফিসে চলে গেলাম। কিন্তু কথাই আছে না, যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয়। বিয়ে তো করলাম, এখন চিন্তা দাদুকে নিয়ে। এদিকে কাজী অফিসের কাজী সাহেব ছিলেন দাদুর পরিচিত, সেটা আমি জানতাম না। উনি আমাকে দেখে চিনে ফেলেছে, তবে আমাকে কিছু বলেনি, সুন্দর করে বিয়েটা পরিয়ে দিল। আমরা বেরিয়ে আসার সাথে সাথে উনি দাদুকে ফোন দিয়ে বলে দেয়। দাদু সব শুনে রেগে মেগে আগুন। সাথে সাথে আমাকে ফোন দিয়ে বলল রুবিকে নিয়ে বাসায় আসতে। আমিও খুশি মনে রুবিকে নিয়ে বাড়িতে গেলাম। এদিকে রাতুল আর মাহিকে একসাথে দেখে ফেলেছে বাবা। ওরা হোটেল থেকে বাইকে করে বাড়িতে ফিরছিল। মাহি রাতুলকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। এমনতো অবস্থায় বাবা দেখে ফেলে। রাস্তায় কিছু না বলে ওদেরকে বাসায় আসতে বলে। আজ কি হতে চলেছে কে জানে।
অপরাধীর মতো মুখ করে আমি, রাতুল, মাহি আর রুবি দাঁড়িয়ে আছি। দাদু আমাদের সামনে পায়চারি করছে। বাড়ির সবাই একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ দাদু বলল, আমাকে কি তোরা মানুষ মনে করিস না? আমার কথার কি তোদের কাছে কোনো মূল্য নেই? আমাকে একটু ক্লিয়ারভাবে বলবি? দাদুর কথা শুনে আমরা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছি। দাদু বলে, আমার দিকে তাকিয়ে কথা বল। আমরা মাথা নিচু করে আছি। দাদু বলে, ভালোই তো করেছিস, আমাকে না জানিয়ে, বাড়ির সবাইকে না জানিয়ে যার যার পছন্দে বিয়ে করে ফেলেছিস। আমি তো তোদের কেউ না। আজ থেকে তোরা কেউ আমাকে দাদু বলে ডাকবি না। আজ থেকে তোদের মুখ আমি দেখতে চাই না। এই বলে মুখ অন্যদিকে ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাই বাবার দিকে তাকালাম। বাবা চোখের ইশারায় বলল, জলদি গিয়ে পা জড়িয়ে ধর। আমরা চারজন দেরি না করেই দাদুর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলাম। এদিকে ঈশান আগে থেকে এই বাড়িতে ছিল আমাকে ধরার জন্য। আমাদের কাণ্ড দেখে ওর মাথায় কি যেন আসলো কে জানে। ঈশান অনুকে ইশারা করলো, এই সুযোগ আর পাবো না, যা করার এখনই করতে হবে। আমাদের চারজনের মাঝখানে ঝাঁপিয়ে এসে পড়লো অনু আর ঈশান। আমরা আমাদের নেকা কান্না বন্ধ করে ওদের দিকে তাকিয়ে আছি। এদিকে বাড়ির সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? কারোরই মাথায় কিছু ঢুকছে না। বাবা বলল, ঈশান, অনু, তোরাও? ঈশান বলে, না কাকা, আমরা তো সবাই প্রেম করছি, বিয়ে করব পড়াশোনা শেষ করে। বাবা অবাক হয়ে বলে, ওরা তো বিয়ে করে অপরাধী হয়েছে, কিন্তু তোরা? ঈশান বলে, আগে থেকে রাস্তা ক্লিয়ার করে রাখছি, পরে যেন বিপদে পড়তে না হয়। এই সুযোগ তো আর বারবার আসবে না, তাই সুযোগের সদ্ব্যবহার করাই ভালো। দাদু, ক্ষমা করে আশীর্বাদ দাও, যেন তোমার নাতিনকে নিয়ে সুখে থাকতে পারি। ঈশানের কাণ্ড আর কথা শুনে বাড়ির সবাই আর হাসি থামিয়ে রাখতে পারলো না। এদিকে দাদুও হাসি থামিয়ে রাখতে পারলো না। একসাথে সবাই হো হো করে হেসে উঠল। অবশেষে দাদু সবকিছু মিটমাট করে নিল। আমাদের তিনজনের ভালোবাসা পূর্ণতা পেল। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।